নমস্কার। গল্পের কোলাহলের ১০৭ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, তোমাদের কি মনে হয় মানুষ মারা যাওয়ার পরে কি হয়? আমরা কি পুনর্জন্ম গ্রহণ করি, নাকি কোনো অন্য রিয়েলম বা রিয়ালিটিতে আমরা শিফট হয়ে যাই? এটা একটা সবার মনে প্রশ্ন থাকে, আর এই প্রশ্নর ভিত্তিতেই নানা রকমের ঘটনা উঠে আসে। কিছু সত্যি ঘটনা তার মধ্যে থাকে। এরকমই দুটো সত্যি ঘটনা আজকে রয়েছে। প্রথম ঘটনাটি পাঠিয়েছে আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বিকাশ। বিকাশ এর আগেও আমাদের চ্যানেলে ৫৫ নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছিল। আজকে তাই আবারও পাঠিয়েছে। ঘটনাটি বেশ অন্যরকম আর ভয়। ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি টেবিল ল্যাম্প। আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে আমাদের মেল আইডিতে রোহান। রোহানের বাবার সাথে ঘটেছিল এই ঘটনাটি। রোহানের বাবা একটি বাস জার্নিতে ফেস করেছিল কিছু প্যারানর্মাল ইভেন্টস। এটাই থাকছে আজকের আমাদের দ্বিতীয় ঘটনায়। শ্রোতা বন্ধুরা, তোমরাও পাঠাতে পারো এরকম নিজের জীবনের ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডিতে golperkolahol@gmail.com অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। আজকের দুটি ঘটনাই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে ঘটনাগুলো শুনছো সেটা জানালে আমি আরও বেশি খুশি হব। লাইক অ্যান্ড শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে বিকাশ আমাদের মেল আইডিতে। এই ঘটনাটি বিকাশ যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার, আমি বিকাশ। আমার খুব ভালো লেগেছিল যখন তুমি আমার ঘটনাটি ৫৫ নম্বর এপিসোডে পাঠ করেছিলে, তাই আজকে আবারও আমার একটি ভৌতিক অভিজ্ঞতার ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি আগের বছর ঘটেছিল আমার সাথে, ২০২৫ সালে। সে বছর আমার ঘরের রিনোভেশনের কাজ হচ্ছিল, আর আমার আলোর বিশাল শখ। তাই ভেবেছিলাম আমার ঘরের লাইটিংটা আমি নিজের মনের মতো করব। ফল সিলিংয়ের আলোর কাজ হওয়ার পর আমার খাটের পাশে একটা ছোট টেবিল ছিল। মা বলছিল অনেকদিন থেকেই যে টেবিলটা কেমন যেন খালি খালি, তাই আমি ঠিক করি একটি টেবিল ল্যাম্প রাখবো ওই টেবিলে। আমার এক বন্ধুর বাবার আলোর দোকান আছে, সেখানেই আমি যাই টেবিল ল্যাম্প কেনার জন্য। বন্ধুটাও আমার সাথে গিয়েছিল। সেখানে অনেক রকম আলো দেখার পরেও আমার কিছুই পছন্দ হচ্ছিল না। অভি, মানে যে আমার বন্ধু, সে আমাকে বলে ওকে একবার আমার বাড়িতে ওই টেবিলের জায়গাটা দেখাতে। সেটা দেখলে ও ধারণা করতে পারবে কীরকম আলো আমি খুঁজছি। সঙ্গে সঙ্গেই আমি নিয়ে আসি আমার বাড়িতে। আমি চাইছিলাম টেবিল ল্যাম্পের বেসটা কাঠের হবে, আর রংটা অনেকটা মিল খাবে আমার ওই টেবিলের সাথেই। সব শুনে অভি বলে একটা আলো আছে ওর দোকানে, সেটা এই জায়গার জন্য একদম পারফেক্ট। তবে ওর বাবা সেই আলোটাকে কাউকে বিক্রি করতে দেয় না। আমি একটু জোর জার করি অভিকে, বলি আলোটা একবার দেখাতে। তারপর আমরা আবার ওদের দোকানে যাই। অভি ওর বাবাকে বলে ওই আলোটা দেখানোর জন্য। অভির বাবা বলে দোকানে এত আলো আছে, ওই আলোটাই কেন, ওটা এখন দেখানো যাবে না। আমি তারপর নিজেও একটু জোর করি কাকুকে। তারপর কাকু ভেতরের গোডাউন থেকে একটি কাঠের বাক্স নিয়ে আসে। বাইরে থেকে দেখে বেশ পুরনো বলেই মনে হচ্ছিল বাক্সটা খুলে তারপর আলোটা বার করে দেখায়। ওই টেবিল ল্যাম্পটায় এলইডি আলো লাগবে না সেটা আমাকে আগেই বলে দিয়েছিল। আলোটা প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে যায়। কাকুকে জিজ্ঞাসা করি দাম কত। কাকু বলে এটা বিক্রি করার জন্য নয়, এটা কাউকে দেওয়া যাবে না। আমি আর অভি দুজনেই জিজ্ঞাসা করি কেন? কাকু বলে এই আলোটা ঠিকঠাক নয়। আমি আবারও জিজ্ঞাসা করি কেন, ভেতরে কিছু খারাপ টারাপ আছে নাকি? কাকু ঘাড় নেড়ে না বলে। আমি আবার একটু জোরজার করে জিজ্ঞাসা করি। তারপর কাকু বলে এই আলোটা যে ঘরে জ্বলে সেই ঘরে ওরা আসে। আমি জিজ্ঞাসা করি কারা?
কাকু বলতে চায় না। অভি পাশ থেকে বলে, বাবা তুমি কি ভূত আসার কথা বলছো? কাকু এক প্রকার ভয় ভয় তাকায়, তারপর তাড়াতাড়ি আলোটা আবার বাক্সর মধ্যে পুড়ে রাখতে যায়। আমি বলি, কাকু এখানে শহর, ভূত টুত এখানে আসবে না, আর আলো জ্বললে তো ওরা ভয় পায়, বলে আর একটু জোর করি কাকুকে। তারপর কাকু আমার হাতটা ধরে বলে, শোনো বিকাশ, এই আলো আমি তোমাকে দিচ্ছি, তার বিনিময়ে আমি কোনো টাকা নেব না, কিন্তু যে ঘরে এই আলো রাখবে সেখানে যদি কাউকে দেখতে পাও, সাথে সাথে এই আলোটা আমাকে ফিরিয়ে দেবে। কথাটা শুনে আমার একটু ভয় করে, তারপর আলোর কথা ভেবে আমি রাজি হয়ে যাই। আলোটা নিয়ে ফিরে আসি বাড়িতে। তখন দুপুরবেলা আমি বাড়ি এসে সকলকে দেখাই আলোটা। প্লাগটা গুঁজে কারেন্ট দিতেই খুব সুন্দর লাগছিল। আমি তারপর খেয়ে উঠে আলোটা সেট করি ওই টেবিলের ওপর। মনে মনে ভাবছিলাম কখন সন্ধে নামবে আর আলোটার সৌন্দর্য আরো বেড়ে উঠবে। তারপর বিকেলের দিকে আমি বেরিয়ে যাই খেলতে। যখন খেলে বাড়ি ফিরি, আমার ঠাকুমা আমাকে হঠাৎ বলে, হ্যাঁ রে বিকাশ, তোর ঘরে কি কেউ এসেছিল? আমি বলি, হ্যাঁ অভি এসেছিল সকালে। ঠাকুমা বলে, না না, এখন তুই খেলতে যাওয়ার পরে কি কেউ এসেছিল? আমি বলি, না তো, তোমরা তো বাড়িতেই ছিলে, কেউ আসলে তো দেখতেই পাবে। ঠাকুমা তারপর বলে, যখন ঠাকুমা সন্ধে দেওয়ার পরে ধূপ দেখাতে ঢুকছিল আমার ঘরে, দেখে ঘরের দরজাটা বন্ধ ভেতর থেকে। একটু টোকা মারতেই দরজাটা খুলে যায়। ঠাকুমা দেখে ঘরের ভেতরে ওই টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর ভেতরটা পুরো ঠান্ডা বরফের মতো। ওই ঘরে তখনও এসি লাগানো হয়নি, ওরকম ঠান্ডা হওয়া কখনোই সম্ভব নয়। ঠাকুমা ধূপটা দরজার ফাঁক দিয়ে দেখিয়ে চলে আসে। এটা শুনে আমি আমার ঘরে যাই, দেখি আলোটা জ্বলছে। ঘরটা সত্যি অনেক ঠান্ডা। অভির বাবার কথাটা আমার মাথায় ঘোরে। বাড়িতে এই বিষয়টা আমি কাউকেই কিছু বলিনি। আলোটা আমি তারপর নিভিয়ে দিই। সেদিন রাতে বাবা ফিরতে আমি আলোটা দেখাই। বাবারও খুব পছন্দ হয় আলোটা। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে ঢুকে যাই। শুয়ে শুয়ে আমি ফোনে গেম খেলছিলাম। ঘরের বাকি আলোগুলো অফ করা ছিল, টেবিল ল্যাম্পটাই শুধু জ্বলছিল। কিছুক্ষণ বাদে হঠাৎ আমার মনে হলো আমার ঘরে যেন আরও কেউ আছে। টেবিল ল্যাম্পের আবঝা আলোতে কিছু ছায়া যেন ঘরের মধ্যে নড়াচড়া করছে। আমি ঘড়িতে তখন সময়টা দেখি রাত 1টা বাজে। আমি খাটের ওপরে উঠে বসি, ঘরের বাকি আলোর সুইচগুলো জ্বালাই, কিন্তু কোনো আলো জ্বলে না। বারবার দিতে থাকি সুইচগুলো, একটা আলো জ্বলে না। সবে নতুন আলো লাগানো হয়েছিল, কেটে যাওয়া সম্ভবই নয়। আমি কি করব বুঝতে পারি না। স্পষ্ট দেখতে পাই ঘরের আলমারির পাশে একটা ছায়া যেন গিয়ে দাঁড়ায়। ওই জায়গাটায় টেবিল ল্যাম্পের আলোটা পড়ছিল না। আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালাতে চাই, সেটাও জ্বলে না। আমি খাটের এক কোণায় ভয়ে ভয়ে বসে থাকি। লক্ষ্য করি ওই টেবিল ল্যাম্পের একদম পাশ থেকে অনেক ছায়া একে একে বেরোচ্ছে আর গিয়ে জড়ো হচ্ছে ওই আলমারির কোণায়। সেই ছায়ামূর্তির আকৃতি বোঝা সম্ভব নয়, খুব সরু আর লম্বা। এরকম করে অনেকক্ষণ কেটে যায়। ঘড়িতে দেখি প্রায় 3টে। আমি ঠিক করি ওই আলোটা নিভিয়ে দেবো। আমি খাটের এক প্রান্ত থেকে আলোর কাছে গিয়ে আলোটা নেভাতে যাব, এমন সময় ওই আলমারির পাশ থেকে একটি আওয়াজ শুনতে পাই। এরকম আওয়াজ আমি জীবনে কোনোদিনও শুনিনি। যেন কেউ দম আটকে চেঁচানোর চেষ্টা করছে, কিছু চাইছে আমার থেকে। আমি দেখি আলমারির পাশ থেকে একটা হাত বেরিয়ে আসছে। সেটা একটা বড় হাতের ছায়া।
ছায়াটা আস্তে আস্তে যেন গ্রাস করতে থাকে গোটা ঘরটা। আমি ঠাকুরের নাম নিয়ে তাড়াতাড়ি আলোটা নিভিয়ে প্লাগ থেকে কানেকশনটা খুলে দিই। ভয় আমার হাত পা কাঁপছিল। ঘরের বাকি আলোর সুইচগুলো তাড়াতাড়ি জ্বালিয়ে দিই। দেখি সব আলো জ্বলে উঠল, আর আলমারির পাশে কিছুই নেই। কোনোভাবে আমি বাকি রাতটা কাটাই ঘরের আলোগুলো জ্বালিয়েই। তারপর সকাল হওয়ার পর একটু বেলা হতে আমি ওই টেবিল ল্যাম্পটা অভির বাবার দোকানে দিয়ে আসি। অভির বাবাকে আমি জিজ্ঞাসা করি এই ব্যাপারটা, তবে উনি আমাকে কিছুই বলে না। উল্টে আমাকে বেশ কড়া করেই বলেছিলেন যে উনি বারণ করেছিলেন আগেই। বিকাশ, হয়তো এই আলোটা জ্বাললে তেনাদের দুনিয়া আর আমাদের দুনিয়ার মধ্যে যে ভেদাভেদটা সেটা হয়তো কমে যায়, তাই হয়তো তারা আসে সেই ঘরে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করব ভবিষ্যতে আরও নানা রকমের ঘটনা পাঠাবে, আরও ভয়ের ঘটনা পাঠাবে। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি কমেন্ট করে। চলি এবার সরাসরি দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে রোহান আমাদের মেল আইডিতে। রোহান যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি রোহান। তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনে এই প্রথম আমি নিজেও এই চ্যানেলে ঘটনা পাঠাচ্ছি। এটা ছোটবেলায় আমার বাবার মুখ থেকে শুনেছিলাম। তার সাথে একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটেছিল। বাবা তখন ব্যাচেলার, একটা প্রাইভেট ফার্মে চাকরি করত। তার জন্য কলকাতা শহরে এসে একটা ভাড়া বাড়িতে থাকত। ছুটি পেলে আসানসোল যেত, যেখানেই আমাদের আসল বাড়ি ছিল। পরে বাবার বিয়ে হতে দাদু ঠাকুমা মারা যাওয়ার পর কলকাতাতেই ফ্ল্যাট কিনে থাকতে শুরু করে বাবা। এখন আমরা সেখানেই আছি। আসানসোলের বাড়ির একতলাটা ভাড়া দেওয়া হয়েছে, আর ওপরতলাটা বন্ধ হয়ে পড়ে আছে। সেই সময় বাবার কাছে একদিন ফোন আসে তার ছোটবেলার বন্ধুর। আসানসোলে আমাদের বাড়ির পাশেই তার বাড়ি। সেই বন্ধুর বিয়ে উপলক্ষে বাবাকে ফোন করে নিমন্ত্রণ জানায়। বাবা অফিসে ছুটি নিয়ে তৈরি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। ধর্মতলা থেকে সেদিন আসানসোল যাওয়ার লাস্ট বাসে উঠে পড়ে বাবা। সেই সময় রাতের দিকে অত লোকজন যাওয়া আসা করতো না, তাই শেষ বাসটা বেশ ভালোই ফাঁকা ছিল। বাসে উঠে বাবা শেষের দিকে জানলার ধারে একটা সিটে গিয়ে বসল। বাসের সামনে হাতে গোনা কটা লোক বসে আছে। ড্রাইভার বাস স্টার্ট করলো। সেদিন সারাদিন বাবা অফিসে কাজ করেছে, শরীর ক্লান্ত লাগছিল। জানলা দিয়ে ঠান্ডা হাওয়ায় বাবার চোখটা জুড়িয়ে আসছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ একটা লরির জোরে হর্নের শব্দে বাবা চমকে ওঠে, আর ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে জানলার বাইরে দেখে তখন হাই রোড। মাঝে মাঝে দু একটা আলো ছাটছাট করে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তারপর আবার বাসটা যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। বাবা ঠিক বুঝতে পারে না যে বাসটা এতক্ষণে কতটা পথ অতিক্রম করেছে। হঠাৎ অনুভব হলো যে বাবার পাশে কেউ একজন এসে বসেছে। বাবা ঘাড় ঘুরিয়ে দেখল একজন বেশ বয়স্ক ভদ্রলোক। গায়ে হালকা রঙের পাঞ্জাবি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, কোলে একটা মাঝারি সাইজের ব্যাগ নিয়ে তার পাশেই বসেছে। সেও একবার বাবার দিকে তাকায়। মুখটা দেখে বাবার মনে হয় যে কোথাও যেন ওনাকে দেখেছে। খুব চেনা লাগে মুখটা, কিন্তু কোথায় তাকে দেখেছে সেটা মনে না পড়ায় বাবা আবার জানলার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। ভদ্রলোক নিজে থেকেই হালকা গলা ঝেড়ে বললেন, কিরে, আমায় চিনতে পারলি না? বাবা কথাটা শুনে আবার ওনার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভালো করে দেখে। এবার তার মুখটা দেখে বাবার মনে পড়ে উনি হচ্ছেন সুব্রত কাকুর মামা। বাবা যার বিয়ে উপলক্ষে আসানসোল যাচ্ছে তারই মামা আসলে। কিন্তু সুব্রত কাকুর ওই মামার বাড়ি তো দুর্গাপুরে, সে কলকাতায় কেন এসেছে? বাবা সেটা জানতে চাইল।
উনি আসলে সুব্রত কাকুর জন্য কলকাতা থেকে পাঞ্জাবি কিনতে এসেছিলেন। উনি একাই এসেছিলেন। একটু দেরি হওয়ার ফলে দুর্গাপুরের সব বাস বেরিয়ে গেছে, তাই আসানসোলের শেষ বাস ধরেই দুর্গাপুরে এসে নেমে যাবে। সব কিছুই স্বাভাবিক চলছিল। বাবা বেশ গল্পে মেতে উঠেছিল ওনার সাথে। কিন্তু কিছুক্ষণ পর বাবা লক্ষ্য করল একটা বিষয়। বাসের মধ্যে বসে থাকা অন্য লোকগুলো কিরকম যেন অদ্ভুতভাবে দেখছে বাবার দিকে। বাবা প্রথমে অতটা বুঝতে পারেনি। তারপর তার সামনের সিটে বসে থাকা লোকগুলো যখন এক একজন করে ঘুরে তাকাতে শুরু করলো বাবার দিকে, তখন বাবার বিষয়টা একটু অস্বস্তিকর লাগলো। ভাবলো হয়তো ফাঁকা বাসে খুব জোরেই কথা বলে ফেলেছে, তাই সবার কোনো সমস্যা হচ্ছে হয়তো। কারণ বেশিরভাগ সবাই তো প্রায় ঘুমোতে ঘুমোতেই যাচ্ছে। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর কন্ডাক্টর এলো টিকিট কাটতে। উনি শুধু বাবার টিকিটটা কাটলেন, কিন্তু ওই সুব্রত কাকুর মামার কোনো টিকিট চাইলই না। তারপর উনি ঘুরে চলে গেলেন, যেন উনি দেখতেই পেলেন না যে আমার বাবার পাশে কেউ বসে রয়েছে। বাবা ওনাকে জিজ্ঞাসা করলো যে কন্ডাক্টর ওনার টিকিট না কেটেই কেন চলে গেল। তখন উনি হালকা হেসে বললেন যে বাবা যখন ঘুমোচ্ছিল তখনই টিকিট কাটা হয়ে গেছে ওনার। এরপর বাসটা একটা জায়গায় স্টপেজ দিল। বাবার পেছন সিটে বসে থাকা দুটো লোক বাবাকে দেখতে দেখতে গেটের সামনে গিয়ে বাস থেকে নেমে গেল। তারপর বাসটা আবার চলতে শুরু করলো। সেই ভদ্রলোক ব্যাগ খুলে পাঞ্জাবিটা বার করে বাবাকে দেখালো। বাবার হাতে উনি ওই পাঞ্জাবিটা দিয়ে বললেন যে ওটা যেন বাবা নিয়ে যায়। পরের দিন বিয়ে বাড়িতে যদি ওনার যেতে একটু দেরি হয়ে যায়, তাই বাবাই যেন আগে ভাগে ওটা দিয়ে দিতে পারে। অনেক বলার পর বাবা সেই বিষয়টা রাজি হয়। এরপর দুর্গাপুর আসতে বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়ায়। অনেক লোক নামে, তার সাথে ওই ভদ্রলোকও নেমে যায়। জানলা দিয়ে বাইরে তাকায় বাবা, কিন্তু ভিড়ের মধ্যে বা ফাঁকা কোনো জায়গাতে কোথাও দেখতে পায় না ওই লোকটাকে। বাস থেকে নেমে যেন চোখের নিমেষে কোথায় উধাও হয়ে যায়। বাস আবার চলতে শুরু করে। বাবাও জানলা থেকে ভেতরে মুখটা ঢুকিয়ে বসে। পাঞ্জাবিটা বাসের সিটে রেখে ব্যাগগুলো সিটে নামাতে শুরু করলো। তখনই হঠাৎ সামনের সিটে বসে থাকা একজন লোক বাবার দিকে তাকিয়ে জানতে চাইল যে এতক্ষণ বাবা পাশের ফাঁকা সিটের দিকে তাকিয়ে কথা বলছিল কার সাথে। বাবা কথাটা শুনে ভারী অবাক হলো। বাবা তখন তাকে বলল যে ওই সিটে এতক্ষণ লোক ছিল, আগের স্টপেজেই সে নেমে গেছে। লোকটি আবার অদ্ভুত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে সামনের দিকে ঘুরে যায়। অবশেষে বাসটা গিয়ে পৌঁছায় আসানসোলে। বাবা বাস থেকে নামার আগে দাদুকে খবর দিয়েছিল, তার ফলে দাদু নিজের চেনা লোক পাঠিয়েছিল বাবাকে আনতে। যখন বাবা পাড়ায় ঢোকে, দূর থেকে দেখতে পায় তার পাশের বাড়িতে কত আলো জ্বলছে। সুব্রত কাকুর বিয়ে উপলক্ষে সারা পাড়া তখন জমজমাট হয়ে উঠেছে। সানাইয়ের শব্দ দূর থেকে কানে আসছিল। সেদিন আর অত রাতে সুব্রত কাকুর বাড়িতে বাবা যায় না। পরের দিন পাঞ্জাবিটা সাথে নিয়েই বাবা বন্ধুর বাড়িতে গেল। সেখানে সবাই তখন ব্যস্ত। জানতে পারে সুব্রত কাকু ভাড়া বাড়িতে। বাবা তারপর সেখানেই যায়। সেখানে গিয়ে দেখে কাকু ওখানে ডেকোরেটরের সাথে কথা বলছে। বাবাকে দেখতে পেয়েই খুব খুশি হয়। তারপর বাবার কাছে আসে, প্রথমেই জড়িয়ে ধরে। তারপর কিছুক্ষণ অন্য বিষয়ে কথা বলার পর বাবা সুব্রত কাকুর হাতে সেই পাঞ্জাবিটা তুলে দিয়ে বলে যে তার বিয়ের পাঞ্জাবি। সুব্রত কাকু ভাবে এটা হয়তো বাবার দেওয়া উপহার। সে রাগ করে বলে এসবের কি দরকার, বিয়ের পাঞ্জাবি তো কেনা হয়ে গেছে। কিন্তু বাবা তখন কাকুকে থামিয়ে বলে যে এটা বাবার দেওয়া উপহার নয়, এটা তার নিজের মামাই বাবার হাত দিয়ে উপহারটা পাঠিয়েছে। তার যদি আসতে সন্ধেবেলায় দেরি হয়ে যায়, তাই আগে ভাগেই এই কাজটা করেছে সে। সুব্রত কাকু তখনও বুঝতে পারছিল না বিষয়টা। সে অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রয়েছে।
বাবা আবার বলতে শুরু করে যে গত রাতে বাসে সুব্রত কাকুর যে মামা দুর্গাপুরে থাকে তার সাথেই বাসের ভেতর দেখা হয়েছিল, সেই এই পাঞ্জাবিটা দিয়েছে। কথা শেষ হতে না হতেই সুব্রত কাকু বাবাকে চেপে ধরে জানতে চায় যে মামাকে বাবা কি করে দেখেছে বাসে। মামা তো কলকাতায় যেতেই পারবে না। বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে পাঞ্জাবিটা সত্যিই সে দিয়েছে। সুব্রত কাকু বাবার সামনেই দাঁড়িয়ে পাঞ্জাবির বক্সটা খোলে, সেটা দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ সে ওইদিকে তাকিয়ে থাকে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। বাবা নিজে থেকেই কথা বলা শুরু করলো, জানতে চাইলো যে কি হয়েছে। তখন সুব্রত কাকু বাবার দিকে তাকিয়ে বলল যে তার মামা গত সপ্তাহে মারা গেছে। সে কি করে গত রাতে ওই বাসে থাকতে পারে? বাবা এই কথাটা শুনে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এটা কি করে সম্ভব। কিন্তু বাবা তো সত্যিই দেখেছিল, সেটা সুব্রত কাকুকে কিছুতেই বোঝাতে পারছিল না। মামাকে বাবার খুব ভালো মনে আছে। বাসে প্রথমে এসে বুঝতে না পারলেও পরে ভালোভাবেই সে চিনতে পেরেছিল ওনাকে। তারপর কত কথা হলো, এমনকি পাঞ্জাবিটা সত্যিই তো সে দিয়েছে। বাবা তো নিজে ওই পাঞ্জাবিটা কেনেনি, অন্য উপহার এনেছে বাবা। সুব্রত কাকু বাবাকে জানালো গত সপ্তাহে তার মামা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার আগে থেকেই সে কথা দিয়েছিল বাবাকে যে সে বিয়ের পাঞ্জাবি কিনে দেবে। অসুস্থ অবস্থাতেও সে বাবাকে ওই একই কথা বলে যেত, কলকাতার একটি বড় দোকান থেকে বিয়ের পাঞ্জাবি কিনে দেবে। দোকানের নাম যেটা বলতো সেই নামের প্যাকেটটাই ধরে রেখেছে এখন সুব্রত কাকু হাতে। যে রঙের পাঞ্জাবি পরলে কাকুকে ভালো লাগবে বলেছিল সেই রঙেরই পাঞ্জাবি ওই বক্সের মধ্যে রয়েছে। গোটা বিষয়টাই খুব প্যাঁচালো হয়ে যায়, ভারী অদ্ভুত। বাবা এসব নিয়ে খুব চিন্তা করে। কাকুর বাবা মা কাকুর সামনে এসে দাঁড়ায়, জানতে চায় এই পাঞ্জাবিটা কে দিয়েছে। কাকু তারপর সবটা বলে। তার মা শুনে বড় বড় চোখ করে আমার বাবার দিকে তাকিয়ে বলে যে এসব অসম্ভব বিষয়, এটা কি করে ঘটবে। বাবা ওনাকে সবটা বলে, এমনকি ওই কন্ডাক্টর আর বাসের বাকি লোকেদের আচরণগুলোও বলে। ওনার মা তারপর পাঞ্জাবিটা নিয়ে চলে যায়, আবার সব যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বাবা কিছুতেই ভুলতে পারছিল না এই বিষয়টা। বাবা বাড়ি ফিরে যায়। হঠাৎ দুপুরে বাবার কাছে ফোন আসে সুব্রত কাকুর। ফোন করে তাড়াতাড়ি বাবাকে তার কাছে যাওয়ার জন্য বলে। বাবা যখন সেখানে যায়, গিয়ে দেখে কাকু সেই পাঞ্জাবিটা হাতে নিয়ে বসে আছে। পাশে কাকুর মা কান্নাকাটি করছে। উনি বললেন যে ওই পাঞ্জাবিটাকে সে স্টোর রুমে রেখে দিয়ে ভাড়া বাড়িতে গেছিল, কিন্তু পরে যখন সে তার ঘরে ঢুকলো দেখে সেই ভাড়া বাড়ির বিছানার ওপরে এই পাঞ্জাবিটা রয়েছে। সেটা ওখানে কি করে গেল সেটা কেউ জানে না। বাবা বলল যে ওই পাঞ্জাবি পরেই যেন সুব্রত কাকু বিয়ে করতে চায়। আর সত্যি তারপর থেকে আর কোনো অন্যরকম ঘটনা ঘটেনি। এই ঘটনাটা যখনই বাবা বলে বাড়ির কাউকে বা আমাকে, এখনো বাবা ভয় পায়। কারণ বাবা জানে সেদিন ধর্মতলা থেকে আসানসোলে যাওয়ার ওই বাসে বাবা একা ছিল না। কারণ এটা মনের ভুল হতে পারে না। ওই পাঞ্জাবিটা তো সত্যিই নিয়ে গেছিল বাবা, এটা তো ভুল হতে পারে না। হয়তো সুব্রত কাকুর মামার ওই শেষ ইচ্ছাটা পূরণ হয়নি, তাই সে ওই পাঞ্জাবিটা হয়তো বাবার তরফ থেকেই পাঠিয়েছিল, না হলে সে যে নিজে গিয়ে সেই পাঞ্জাবিটা দিতে পারতো না। রোহান, হয়তো সুব্রত কাকুর মামার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারেনি সে, তাই কোনোভাবে তোমার বাবার সাথে সে কানেকশন বিল্ড আপ করেছিল। কোনো একটা পার্টিকুলার সময় বা দিনক্ষণে তারা হয়তো আসে আমাদের দুনিয়াতে। কিছু কাজ যদি তাদের বাকি থেকে যায়, সেই কাজগুলোই তারা করতে আসে। সেই কারণেই হয়তো সে এসেছিল তোমার বাবার হাত দিয়ে ওই পাঞ্জাবিটা পাঠাতে। খুব ভালো লাগলো ঘটনাটি পাঠ করে। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। আশা করব ভবিষ্যতে আরও ভৌতিক ঘটনা পাঠাবে তুমি। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকে দ্বিতীয় ঘটনাটি কমেন্ট করে। আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।